নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জাতকের পৈতৃক সম্পত্তির বিচার নিয়ে আলোচনা করব। আজকে একটি জন্মছকে বিচারের দিকগুলি নিয়েও আলোচনা করব। দশম ভাবটি যেহেতু নবম ভাব পিতৃস্থানের দ্বিতীয় ভাব, তাই দশম ভাবটি পিতৃ সম্পদের কারক ঘর হিসাবে চিহ্নিত হয়। চতুর্থ ভাবটি পৈতৃক পরিবারের বিচার্য ঘর হয়। ফলে চতুর্থ ভাব ও দশম ভাব নিয়ে পৈতৃক সম্পত্তি বা সম্পদের বিচার হবে। জাতচক্রে লগ্ন হল জাতক, সুতরাং লগ্ন বা লগ্নপতি জাতচক্রে চতুর্থ ও দশম ভাব পতির সঙ্গে সংযুক্ত বা সংযোগ সাধন করলে বলা হবে জাতক পৈতৃক সম্পত্তির অধিকারী হবে। এই ক্ষেত্রে দশমের একাদশ অষ্টম ভাব পতি এবং চতুর্থের একাদশ ভাব দ্বিতীয় ভাব পতির ভূমিকাও বিচার্য। সুতরাং বিচারে লগ্নপতি দশমে থাকলে, চতুর্থে থাকলে বা অন্যত্র থেকে চতুর্থ দশম দর্শী হলে এবং অষ্টম ভাবপতি বা দ্বিতীয় ভাবপতির সঙ্গে যুক্ত বা সংযোগকারী হলে জাতককে পিতৃ সম্পত্তির অধিকারী হিসাবে ধরা হবে। এই ক্ষেত্রে অষ্টম ভাবপতির ভূমিকা বিচারে পৈতৃক সম্পত্তি লাভে বাধা ও বিঘ্নের সম্মুখীন হবার হদিশ দেয়। দ্বিতীয় ভাবপতির ক্ষেত্রে বাধা বা বিঘ্ন ভোগের সিদ্ধান্ত হবে না। কোনো কোনো ক্ষেত্রে দশমপতি একাদশে, দ্বিতীয় ও সপ্তমে থাকলেও পৈতৃক সম্পত্তি লাভের কারক হয়। এই ক্ষেত্রে দশমপতির স্থিতি নক্ষত্রপতির অবস্থাটি মুখ্য চালিকা শক্তি হয়। দশমপতির স্থিতি নক্ষত্রপতি গ্রহটি এই ক্ষেত্রে চতুর্থ, দ্বিতীয়, অষ্টম, দশমপতি হওয়া চাই বা চতুর্থ, দ্বিতীয়, অষ্টম ও দশমের স্থিতি অবশ্যই হতে হবে। সপ্তম ভাবটি দশম ভাবের দশম বলে পিতৃ সম্পদের বিকাশ ভাব হিসাবে গৃহীত হয়েছে। অর্থাৎ সপ্তম ভাবপতি সংযোগী ভাব পৈতৃক সম্পত্তির লাভের অধিকার যোগের সঙ্গে যুক্ত হলে জাতক পিতৃ সম্পদের বৃদ্ধি করবে। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে স্থাবর সম্পত্তি বিচারে যে রাহু মঙ্গলের প্রভাব বিচার হয়েছে তা এই ক্ষেত্রেও গৃহীত হবে। ভূসম্পত্তির কারক গ্রহ মঙ্গলের সহিত যদি দুস্থান অধিপতিদের মধ্যে কাহারও সম্পর্ক হয় বা মঙ্গলের সহিত যদি শনি, রাহু বা কেতুর সম্পর্ক হয় অথবা মঙ্গল যদি নিচস্থ বা দুস্থানগত হয়, তবে ভূসম্পত্তি ও গৃহাদি নির্মাণের পক্ষে বাধা আসবে। বিচারের ক্ষেত্রে যে ভাবগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে তা হল লগ্ন, চতুর্থ, দশম, দ্বিতীয়, অষ্টম ভাব ও পতি এবং লগ্নের একাদশ ভাব। সুতরাং পর্যবেক্ষণের ক্ষেত্রে যে পর্যায়গুলি হবে তা হল প্রথম পর্যায়ে লগ্ন ও লগ্নপতির সঙ্গে চতুর্থ ভাব ও পতির সংযোগ নির্ণয়। দ্বিতীয় পর্যায় হল লগ্ন ও লগ্নপতির সঙ্গে দশম ভাব ও দশমপতির সংযোগ নির্ণয় এবং তৃতীয় পর্যায়ে চতুর্থ ভাব ও পতির সঙ্গে দশম ভাব ও পতির সংযোগ নির্ণয়। 4 নম্বর পর্যায়ে উপরোক্ত 3 পর্যায়ের যে কোনো একটির সঙ্গে দ্বিতীয় ভাব ও পতির যোগ সাধন নির্ণয় করা বা অষ্টম ভাব বা পতির যোগ হয়েছে কিনা দেখা। এই বিচারের 1 নম্বর পর্যায় থেকে 3 নম্বর পর্যায়ে যোগ সাধিত হলে বুঝতে হবে জাতকের পৈতৃক সম্পত্তি আছে। 1 থেকে 3 নম্বর পর্যায়ের যে কোনো একটি পর্যায়ে কথিত বা বিচার্য সংযোগ না হলে
বুঝতে হবে জাতকের পৈতৃক সম্পত্তি নেই। পৈতৃক সম্পত্তি আছে স্থিরীকৃত হলে দ্বিতীয় ভাবপতি বা অষ্টম ভাবপতির সংযোগ ওই তিনটি পর্যায়ের যে কোনো একটির সঙ্গে হলে জাতকের পৈতৃক সম্পত্তি লাভ হবে ধরতে হবে। এই সংযোগী ভাবের সঙ্গে একাদশ ভাবপতির সংযোগ ঘটলে জাতকের প্রাপ্ত পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে ধরতে হবে, বা জাতকের প্রয়োজন সিদ্ধ হবে, বা লাভের জন্য প্রয়োজন মাফিক সুযোগ সুবিধা অবশ্যই হবে। এখানে একটি জন্ম ছক দিলাম। এই জন্ম ছকে লগ্ন হচ্ছে মিনে, মিনে লগ্ন এবং চন্দ্র। লগ্ন ২৬ নম্বর নক্ষত্রে, চন্দ্র ২৭ নম্বর নক্ষত্রে। এই যে নক্ষত্রের সংখ্যা, এই সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি যে এই নক্ষত্রের অধিপতি কে। যেমন ১ নম্বর নক্ষত্র হচ্ছে অধিপতি হচ্ছে কেতু, ২ নম্বর নক্ষত্র হলে বুঝবো তার অধিপতি শুক্র, ৩ নম্বর নক্ষত্র হলে বুঝবো অধিপতি রবি, ৪ নম্বর নক্ষত্র হলে তার অধিপতি চন্দ্র, ৫ নম্বর নক্ষত্র হলে তার অধিপতি মঙ্গল, ৬ নম্বর নক্ষত্র হলে তার অধিপতি রাহু, ৭ নম্বর নক্ষত্র হলে তার অধিপতি বৃহস্পতি, ৮ নম্বর নক্ষত্র হলে তার অধিপতি শনি এবং ৯ নম্বর নক্ষত্র হলে তার অধিপতি বুধ। এখানে যখন ৯-এর থেকে বেশি সংখ্যা হবে আমরা তখন সেই দুটো ডিজিটের যোগ করব। যেমন ১০ নম্বর নক্ষত্র হলে ১ আর ০ যোগ করে ১, তাহলে তার অধিপতি কেতু। ১১ নম্বর নক্ষত্র হলে ১ আর ১ যোগ করে ২, তার অধিপতি শুক্র। সেই জন্য এইখানে দেখুন লগ্ন ২৬ নম্বর নক্ষত্র, ২৬ মানে ৬ আর ২ ৮, ৮ হচ্ছে শনির নক্ষত্র। চন্দ্র ২৭ নম্বর নক্ষত্র, ২ আর ৭ মানে ৯, তাহলে চন্দ্রের যে নক্ষত্র তার অধিপতি হচ্ছে বুধ, অর্থাৎ চন্দ্র বুধের নক্ষত্রে আছে। ওই রকম দ্বিতীয় ভাব পড়েছে মেষে। মেষে শুক্র, রবি এবং বুধ এই তিনটি গ্রহ আছে। শুক্র ২ নম্বর নক্ষত্রে, রবিও ২ নম্বর, বুধ ১ নম্বর নক্ষত্র। ১ নম্বর মানে কেতু, এর অধিপতি কেতু, রবি ২ নম্বর মানে এর অধিপতি শুক্র, শুক্র ২ নম্বর মানে এর অধিপতি শুক্র, অর্থাৎ শুক্র নিজের নক্ষত্রেই আছে। তৃতীয় ভাবে কোনো গ্রহ নেই, তৃতীয় ভাব পড়েছে বৃষে। চতুর্থ ভাব পড়েছে মিথুনে। মিথুনে মঙ্গল এবং কেতু আছে। মঙ্গল ৫ নম্বর নক্ষত্রে আছে, ৫ নম্বর নক্ষত্র মঙ্গলের নিজের নক্ষত্র। কেতু ৭ নম্বর নক্ষত্রে আছে, ৭ নম্বর হচ্ছে বৃহস্পতি নক্ষত্র, অর্থাৎ কেতু যে নক্ষত্রে আছে তার অধিপতি বৃহস্পতি। পঞ্চম ভাব পড়েছে কর্কটে। কর্কটে আছে বৃহস্পতি, বৃহস্পতি ৯ নম্বর নক্ষত্রে আছে, ৯ নম্বর নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। ষষ্ঠ ভাব পড়েছে সিংহে, সিংহে আছে শনি, শনি ১০ নম্বর নক্ষত্রে, ১০ নম্বর নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু, অর্থাৎ ১০ অর্থাৎ ১ আর ০ যোগ করলে ১ হয়। সপ্তম ভাব পড়েছে কন্যায়, কোনো গ্রহ নেই। অষ্টম ভাব তুলায়, কোনো গ্রহ নেই। নবম ভাব বৃশ্চিকে, কোনো গ্রহ নেই। দশম ভাব ধনুতে গ্রহ আছে রাহু, রাহু ২০ নম্বর নক্ষত্রে, ২০ নম্বর নক্ষত্র হচ্ছে ২ আর ০ যোগ করলে ২, ২ মানে শুক্রের নক্ষত্র। একাদশ ভাব পড়েছে মকরে, কোনো গ্রহ নেই। দ্বাদশ ভাব কুম্ভে, কোনো গ্রহ নেই। তাহলে এই জন্মছকে আমরা বিচার করব যে জাতকের পৈতৃক সম্পত্তি আছে কিনা এবং সে পৈতৃক সম্পত্তির অধিকারী হবে কিনা। প্রথম পর্যায়ে আমাদের লগ্ন, লগ্নপতির সঙ্গে চতুর্থ ভাব ও পতির সংযোগ নির্ণয় করতে হবে। এখানে লগ্ন হচ্ছে মীন, লগ্নপতি হচ্ছে বৃহস্পতি। এখানে লগ্নপতি বৃহস্পতি চতুর্থপতি বুধের নক্ষত্রে স্থিত। চতুর্থপতি বুধ দ্বিতীয় ভাবে স্থিত। এই বুধ চতুর্থস্থ কেতুর নক্ষত্রে স্থিত। সুতরাং এখানে লগ্ন, দ্বিতীয় ও চতুর্থের মধ্যে একটা সংযোগ হয়েছে। লগ্নপতি বৃহস্পতি কর্কটে স্থিত।
কর্কটের রাশিপতি চন্দ্র লগ্নে স্থিত এবং এরা স্থান বিনিময় সম্বন্ধে আবদ্ধ। বৃহস্পতি ও চন্দ্র উভয়ই দ্বিতীয়স্থ চতুর্থপতি বুধের নক্ষত্রে আছে। ফলে লগ্ন ও চতুর্থপতি ভাবের যেমন যোগ হয়েছে, তেমনি দ্বিতীয় ভাবটিও সংযোজিত হয়েছে। 2 নম্বর পর্যায়ে লগ্ন লগ্নপতির সঙ্গে দশম ভাব ও দশমপতির সংযোগ নির্ধারণ করা। এই ক্ষেত্রে লগ্নপতি ও দশমপতি একই গ্রহ, অর্থাৎ বৃহস্পতি লগ্নপতি ও দশমপতি। ফলে দ্বিতীয় পর্যায়ের বিচারের প্রয়োজন হলো না, কারণ এই বৃহস্পতির সঙ্গে লগ্নপতি ও দশমপতি সংযোগ সাধন হয়েছে। 3 নম্বর পর্যায়ে চতুর্থ ভাবপতির সঙ্গে দশম ভাবপতির সংযোগ নির্ণয়। দশমপতি বৃহস্পতি চতুর্থপতি বুধের নক্ষত্রে স্থিত। দশমস্থ গ্রহ রাহু চতুর্থপতি বুধ দর্শী। চতুর্থস্থ গ্রহ কেতু দশমপতি ও লগ্নপতি বৃহস্পতির নক্ষত্রে স্থিত। ফলে চতুর্থ ও দশম ভাবপতির পরস্পর যোগসূত্র হয়েছে। এই 3টি পর্যায়ের যোগসূত্র রয়েছে এবং দ্বিতীয় পতির যোগও আছে। অষ্টমপতি হিসাবে শুক্র চতুর্থপতি বুধযুক্ত এবং দশমস্থ রাহুকে নিজ নক্ষত্রগত করে সংযোগী হয়েছে। ফলে জাতকের পৈতৃক সম্পত্তি ছিল এবং অংশীদার নিজেও ছিলেন বোঝায়। একাদশপতি শনি কেতু নক্ষত্রগত। কেতু চতুর্থস্থ। একাদশপতি শনি ও চতুর্থপতি বুধ একই গ্রহে অর্থাৎ কেতুর নক্ষত্রে স্থিত। সুতরাং একাদশ ভাবপতিও পৈতৃক সম্পত্তি বিষয়ে সংযোগী হয়েছে। আজকে আমি জাতকের পৈতৃক সম্পত্তির বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।